একজন ফ্রেঞ্চ জমিদারের জমিতে একদিন হঠাৎই কিছু বেদুইন এসে বসবাস শুরু করে। তারা অভিশপ্ত কালো জাদুর চর্চা করত। তাদেরকে জমি থেকে উৎখাত করতে জমিদার তার দলবল নিয়ে বেদুইনদের উপর এক পৈশাচিক হত্যাযজ্ঞ চালায়, যার ফলস্বরূপ গ্রামে নেমে আসে এক ভয়ঙ্কর অভিশাপ। জমিদারের ছোট ছেলে পরিণত হয় এক অভিশপ্ত প্রাণীতে। কথা বলছিলাম 2021 সালের হরর থ্রিলার মুভি 8 ফর সিলভার বা দ্য কার্সড নিয়ে। যদি সিনেমাস্ট্রি বাংলাতে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও। আর দেরি না করে মুভির মূল কাহিনীতে আসা যাক। সময়টা 1917 সাল। চারিদিকে প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা। ব্রিটিশ আর ফ্রান্সের যৌথ বাহিনী জার্মানদের বিরুদ্ধে তীব্রভাবে লড়াই করছে। প্রথম আক্রমণটা আসে জার্মান বাহিনীর দিক থেকে। যৌথ বাহিনীর ওপর একটা বিষাক্ত গ্যাসের আক্রমণ চালায় জার্মান বাহিনী। শুরু হয় তীব্র লড়াই। পরের দৃশ্যে দেখানো হয় যৌথ বাহিনীর এই ডেস স্টেশন, যেখানে অসংখ্য আহত সৈনিকদের মর্মান্তিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। কাউকে সম্পূর্ণ সচেতন অবস্থাতেই হেক্সো প্লেট দিয়ে পা কেটে বাদ দেওয়া হচ্ছে। এক পর্যায়ে দেখা যায় তাদের ক্যাপ্টেনও গুলিবিদ্ধ হয়েছে, যার বুক ও পেট মিলিয়ে মোট 3টি গুলি তার শরীরে ঢুকে গেছে। ডিউটি মেডিকেল অফিসার তার শরীর থেকে 3টা গুলি বের করে। তখন ক্যাপ্টেন 8 ফর সিলভার নামের একটা ছড়া পড়তে থাকে। এ সময় সে দেখে আরও একটা গুলি তার শরীরে আছে। গুলিটা বের করলে দেখা যায় সেটা মূলত একটা রূপোর তৈরি বুলেট, যেটা আর যাই হোক জার্মান বুলেট না। এই ছড়া আর রূপোর বুলেট মূলত একটা গভীর রহস্যের অংশ। এরপর কাহিনী চলে যায় 35 বছর পেছনে। একজন প্রভাবশালী ধনী জমিদার তার বিশাল জমিতে খরগোশ শিকার করছে। আজকে দুপুরের খাবারে তারা এটাই খাবে। বাড়িতে একাধিক কর্মচারী রান্নার কাজে ব্যস্ত। ছেলেমেয়েরা নিজেদের মধ্যে খেলাধুলা করছে। এক কথায় জমিদার তার জীবনের খুব স্বাভাবিক আর শান্তিপূর্ণ একটা সময় পার করছে। ফ্রান্সে ওই সময় শীতকাল, চারিদিকে প্রচণ্ড কুয়াশা। এরকমই একটা দিনে কোথাও থেকে একদল বেদুইন ওই জমিদারের একটা জমিতে এসে তাঁবু টানিয়ে বসবাস শুরু করে। সেদিন সন্ধ্যায় ওই বেদুইন দলের প্রধান মহিলা তার এক কর্মচারীকে কিছু রূপোর পয়সা দিয়ে একটা বিশেষ মন্ত্রভূত নেকড়ের দাঁত তৈরি করতে দেয়, আর বলে খুব শীঘ্রই একটা ঝড় আসতে চলেছে, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ওই কর্মচারী মানুষের মাথার খলি থেকে চোয়াল আর ওই সিলভারের পয়সাগুলো গলিয়ে মানুষের চোয়াল কিন্তু নেকড়ের দাঁত এইরকম একটা জিনিস তৈরি করে। জিনিসটা তৈরি হওয়ার পর যখন সে এটা তার সর্দারকে দেখায়, তখন সে বলে, আমরা যুগের পর যুগ এটাকে রক্ষা করে আসছি, আর এটাও আমাদেরকে রক্ষা করে আসছে। তারপর এটাকে কিছু মোমবাতির মাঝে রেখে মহিলাটি অদ্ভুত কিছু মন্ত্র পড়তে থাকে। সেই জমিদার আর অন্যান্য জমির মালিকেরা একটা মিটিংয়ে বসে। ঘর থেকে কথা ভেসে আসে, গত 3 সপ্তাহে আরও অনেক বেদুইন এদের সাথে যোগ হয়েছে। তারা উডফিল্ড আর দেইস রকের মাঝামাঝি একটা জায়গায় বসতি কেড়েছে। ওদের দাবি এই জমির প্রকৃত মালিক তারা। এ সময় সে জমিদার বলে তাদের দাবিতে সত্যতা কতটুকু। ওই সময় এলাকার পাদ্রী জানায়, কথিত আছে আজ থেকে 80 বছর আগে এই জমিগুলো তাদের নামে হয়েছিল, কিন্তু সেই দলিলগুলোতে কারচুপি করা খুব একটা কঠিন কাজ না। তখন জমিদার শেমাস জিজ্ঞাসা করে তাদের মধ্যে কেউ কি বেদুইনদের সাথে অর্থের বিনিময়ে সমস্যার সমাধান করতে পেরেছে কিনা। তখন আরেকজন সদস্য বলে, শেমাস, তারা আসলে বেদুইন, তারা কোনো মূল্যেই এই জমি থেকে সরবে না। উপরন্তু তাদের দাবি আমাদের অধিকাংশ জমিরই প্রকৃত মালিক তারা। ওই মিটিংয়ের পর সকালেই জমিদার শেমাস তার দলবল নিয়ে উডফিল্ডে বেদুইনদের তাঁবুগুলোর উপর আক্রমণ চালায়। এ সময় নারী শিশু নির্বিশেষে অধিকাংশ বেদুইনকে গুলি করে হত্যা করা হয়। তাদের তাঁবুগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। নির্মমতার সীমা ছাড়িয়ে বেদুইনদের মৃতদেহগুলোর সাথে তারা উৎসবের আমেজ নিয়ে গ্রুপ ফটো তুলে রাখে। আর শেষে বেদুইন প্রধানের কর্মচারীর হাত পা কেটে কাকতাড়ুয়া বানিয়ে জমির ঠিক মাঝামাঝি টানিয়ে রাখা হয়, যাতে অন্যান্য বেদুইনদের কাছে এটা নির্মমতার একটা উদাহরণ হয়ে থাকে। তারপর বেদুইন প্রধানকে ওই জমিতেই মন্ত্রপুত নেকড়ের দাঁত সমেত জীবন্ত কবর দিয়ে দেয় শেমাস। আর ওই দিন রাতেই শেমাসের বড় মেয়ে শার্লট একটা দুঃস্বপ্ন দেখে। সে উডফিল্ডের ওই কাকতাড়ুয়ার সামনে ঘাসের মধ্যে বেদুইন প্রধানের কবরটা হাত দিয়ে খুঁড়ছে। সেদিন রাতে গ্রামে একজন প্যাথোলজিস্ট আসে। জানা যায় গত বছর কলেরাতে আগের প্যাথোলজিস্ট মারা গেছে। গ্রামের পুলিশ অফিসার বলে, যে ভার্ডনে তোমার সাথে যা হয়েছে তার জন্য আমি দুঃখিত। এখানেও
কিছু বেদুইনদের সাথে একই ঘটনা ঘটেছে, একবার জায়গাটা দেখে আসতে পারো। পরদিন রাতে সেমাসের ছোট ছেলেও একই স্বপ্ন দেখে। কবর খুঁড়ে এডওয়ার্ড সেই মন্ত্রপুত দাঁতটা বের করে ফেলেছে, আর তখনই সেই মৃত মহিলা শূন্যের উপর ভেসে তার দিকে এগিয়ে আসতে থাকে। ভয়ে এডওয়ার্ড চিৎকার করতে থাকলে সেমাসের স্ত্রী বাইরে এসে দেখে এডওয়ার্ড রীতিমতো বাসা থেকে বের হয়ে প্রায় জঙ্গলের কাছাকাছি চলে এসেছে, আর সেখানে দাঁড়িয়েই চিৎকার করছে। সেখানে সময় নষ্ট না করে তারা এডওয়ার্ডকে নিয়ে বাসায় চলে আসে। পরদিন সকালে এডওয়ার্ড আর শার্লট গ্রামের অন্য ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করছিল। এ সময় তাদের মধ্যে একজন, যার নাম টিমি, সে হঠাৎই বলে ওঠে সে ওই জায়গাটা চেনে। বাকি ছেলে মেয়েদের নিয়ে টিমি উডফিল্ডের স্বপ্নে দেখা সেই কাকতাড়ুয়ার সামনে এসে দাঁড়ায়। তখন টিমি বলে, কে কে স্বপ্নে ওই কাকতাড়ুয়া আর রূপোর তৈরি ওই দাঁত দেখেছ? তখন সবাই হাত তোলে। এই মাঠে যেদিন আগুন লেগেছিল তারপর থেকে আমরা সকলেই এই ভয়ঙ্কর স্বপ্নটা দেখেছি। আমাদের উচিত এই জায়গাটা খুঁড়ে দেখা। টিমি স্বপ্নে দেখা জায়গাটা খুঁড়ে রূপোর তৈরি দাঁতটা বের করে, আর কোনো কিছুর একটা বশবর্তী হয়ে না চাইতেও দাঁতটা সে নিজের মুখে পরে নেয়, আর এডওয়ার্ডের ঘাড়ে কামড়ে মাংস তুলে নেয়। তখন শার্লট আর বাকি ছেলেমেয়েরা দৌড়ে গ্রামে চলে আসে। এরপর সেমাস তার এক সহযোগীকে নিয়ে এডওয়ার্ডকে জঙ্গলের ভেতর থেকে নিয়ে আসে। কিছুক্ষণ পরে সেমাস একজন ডাক্তার নিয়ে আসে। ডাক্তার এসে দেখে এডওয়ার্ডের রুমটা একেবারে অন্ধকার হয়ে আছে। এডওয়ার্ডের মা জানায় সে বাইরের আলো সহ্য করতে পারছে না। ডাক্তার এডওয়ার্ডকে পরীক্ষা করে বলে, সম্ভবত কোনো জঙ্গলি প্রাণী এডওয়ার্ডকে কামড়ে দিয়েছে, আর ক্ষততে ইনফেকশন ছড়িয়ে গেছে, তার জ্বরও আছে। আমি ঔষধ দিয়ে দিয়েছি, 1-2 দিন পর এসে আবার এডওয়ার্ডকে দেখে যাব। এরপর বাড়ির কর্মচারী আনিস ডাক্তারকে এগিয়ে দিয়ে আসে। পাশে শার্লট দাঁড়িয়ে থাকলেও সে বলে না এডওয়ার্ডকে টিমি কামড়ে দিয়েছিল। ওই দিন রাতে আবার একটা দুঃস্বপ্ন দেখে শার্লটের ঘুম ভেঙে গেলে সে এডওয়ার্ডের রুম থেকে গোঙানির আওয়াজ শুনতে পায়। ভয়ে ভয়ে এডওয়ার্ডের রুমে যেয়ে চাদর উল্টাতেই দেখতে পায় শিকড়ের মতন কিছু থকথকে মাংস এডওয়ার্ডের পুরো শরীর আষ্টে ধরছে। ভয়ে চিৎকার দিয়ে বাবার রুমে যেয়ে সেমাসকে ডেকে আনে শার্লট, কিন্তু তারা এসে দেখে এডওয়ার্ড বিছানায় নেই। পরদিন ভোর হতেই সেমাসের সাথে অন্যান্য গ্রামবাসীরা মিলে এডওয়ার্ডকে খোঁজার জন্য বের হয়। এদের সাথে টিমিকেও দেখা যায়। এদিকে গ্রামে নতুন আসা প্যাথোলজিস্ট নিজের কাজে ব্যস্ত। এমন সময় পুলিশ অফিসার মলিয়ের এসে জানায়, গ্রামে এক জমিদারের ছেলে হারিয়ে গেছে। শুনেছি ওখানে খুব সম্প্রতি বেদুইনদের সাথে একটা দুর্ঘটনা ঘটেছিল। তুমি চাইলে আমার সাথে যেতে পারো। ওই দিন শার্লট তাদের কর্মচারী আনিসের সাথে চার্চে আসে। এ সময় টিমি ইশারায় শার্লটকে কনফেশন রুমে ডেকে নেয়। তখন টিমি বাইবেল থেকে একটা ঘটনার কথা শার্লটকে বলে, যেখানে যীশু খ্রিস্টের 12 জন শিষ্যের মধ্যে একজন মাত্র 30টা রূপার মুদ্রার বিনিময়ে যীশু খ্রিস্টকে রোমান কর্তৃপক্ষের কাছে ধরিয়ে দিয়েছিল। ওই মহিলার বাক্সে থাকা রূপার মুদ্রাগুলো মূলত ওই 30টা মুদ্রারই কিছু অংশ, যার কারণে এর প্রভাব এতটা ভয়ঙ্কর। টিমি আরও বলে, তাদের সবাইকে তাদের পূর্বপুরুষের দুষ্কর্মের ফল ভোগ করতে হবে, তাদের কেউই বাঁচবে না। হঠাৎ আনিস কনফেশন রুমের দরজা খুলে দিলে সেখানে সে টিমিকে দেখে ফেলে। তখন টিমি সেখান থেকে দৌড়ে চার্চের বাইরে চলে আসলে দেখে জঙ্গলের ভেতর এডওয়ার্ড দাঁড়িয়ে আছে। এডওয়ার্ডকে ডাকতে ডাকতে টিমি জঙ্গলের ভেতরে চলে আসে। এ সময় বড় বড় ঘাসের ভেতর থেকে কিছু একটা খুব দ্রুত এসে টিমির হাতে কামড়ে দিয়ে পালিয়ে যায়। টিমি খেয়াল করলে দেখে তার হাতটা কবজি থেকে আলাদা হয়ে ঝুলে আছে। কোনো রকমে সেখান থেকে পালিয়ে টিমি একটা ভাঙা ঘরের ভেতর আশ্রয় নেয়। পরদিন গ্রামে এসে উপস্থিত হয় পুলিশ মলিয়ের আর প্যাথোলজিস্ট জন। সেমাস তাদের জানায় পুলিশ গ্রামে আসতে অনেক দেরি করে ফেলেছে, ইতোমধ্যে গ্রামে একটা দুর্ঘটনা ঘটে গেছে। সেমাস তাদের নিয়ে যায় জঙ্গলের সেই ছোট ভাঙা বাড়িটায়, যেখানে টিমির ক্ষতবিক্ষত বিভৎস লাশের অর্ধেকটাই খেয়ে ফেলেছে সেই বিভৎস প্রাণীটা, যেটা দেখে পুলিশ মলিয়ের রীতিমতো বমি করে ফেলতে চায়। প্যাথোলজিস্ট টিমির লাশের কাছ থেকে বাইবেলের একটা ছেঁড়া পাতা খুঁজে পায়, যেটার মধ্যে ইয়াহুদার 30টা মুদ্রার বিনিময়ে যীশু খ্রিস্টকে ধরিয়ে দেওয়ার ঘটনাটা মার্ক করা ছিল। ফ্রান্সে তখন চারিদিকে কলেরার ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই শত শত মানুষ কলেরায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। কোনো কোনো শহরের প্রবেশ এখন পুরোপুরি নিষিদ্ধ। এমন অবস্থায় পুলিশ শুধু একটা রিপোর্ট লিখিয়ে চলে যায়।
কিন্তু প্যাথোলজিস্ট কোনো একটা বিশেষ কারণবশত সেখানে থেকে যায়। সেদিন দুপুরে খাওয়া দাওয়ার পর প্যাথোলজিস্ট বাড়ির আশেপাশের অবস্থা দেখে বলে, নিচতলার সমস্ত দরজা জানালা কিছুদিনের জন্য স্থায়ীভাবে বন্ধ করে দিতে হবে। পরিবারের অন্য সদস্যরা ঠিক কেন এটা করতে হবে না বুঝলেও সেদিন সন্ধ্যা নামার আগেই নিচতলার সমস্ত দরজা জানালা কাঠের তক্তা দিয়ে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। এবার প্যাথোলজিস্ট নিজেও সেই দুঃস্বপ্নটা দেখে। ঘাসের মধ্যে মহিলার কবর খুঁড়তে খুঁড়তে তার অর্ধগলিত চেহারা বের হয়ে আসে। এরপরই পেছনে তাকাতেই জন তার মৃত স্ত্রী আর মেয়েকে জঙ্গলের প্রান্তে দাঁড়িয়ে থাকতে দেখে। তখন সে খেয়াল করে কাকতাড়ুয়াটা সেখানে নেই। মৃত স্ত্রী আর মেয়ের দিকে তাকালে সে দেখে কাকতাড়ুয়াটা তাদের দুজনের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর তাদের নিয়ে জঙ্গলের আরো গভীরে চলে যাচ্ছে। তখন জনের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর প্যাথোলজিস্ট দরজার উপর লেগে থাকা রক্ত নিয়ে এসে একটা মাইক্রোস্কোপে পরীক্ষা করে, যেখানে রক্তের মধ্যে থাকা সেলগুলো কোনো নড়াচড়া করছিল না। এরপর সেখানে মানুষের রক্ত মিশ্রিত একটা স্লাইড যোগ করে দিলে দেখা যায় দূষিত সেলগুলো ভালো রক্তের সেলগুলোকে খেয়ে ফেলছে আর নিজেদের মধ্যে অস্বাভাবিকভাবে বংশবৃদ্ধি করছে। এ সময় হঠাৎই বাইরে থেকে একটা চিৎকারের আওয়াজ ভেসে আসে। প্যাথোলজিস্ট দরজার কাছে গিয়ে কাঠের তক্তার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলে দেখে একটা প্রাণী দরজার বাইরে ভারী নিঃশ্বাস ফেলছে। দ্রুত একটা রাইফেল নিয়ে বাইরে বের হলে সেখানে কাউকে দেখা যায় না, শুধু দরজায় সেই প্রাণীটার কিছু আঁচড়ের দাগ দেখা যায়। তখন সেইমাস বলে, প্রাণীটা কি তাহলে এবার ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করছে? তখন সেইমাসকে জন বলে তাকে কালকের মধ্যে কিছু জিনিস এনে দিতে। প্রাণীটা তাদের শিকার করার আগেই সেটাকে তাদের শিকার করতে হবে। গ্রামের কেউ যেন সশস্ত্র পাহারাদার ছাড়া বাইরে বের না হয়। সেদিন রাতে গ্রামের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যদের নিয়ে সেইমাস বাসায় একটা মিটিং ডাকে। সকলের মতামত, এমন পরিস্থিতিতে জেভাডনের মতো এখানেও আর্মির হস্তক্ষেপ প্রয়োজন। জন বলে, আর্মি তখনই এখানে আসবে যখন এটা প্রমাণ হবে যে জেভাডনে যা হয়েছে এখানেও তাই হচ্ছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। মিটিংয়ের সিদ্ধান্ত হয় আপাতত গ্রামের সকল কৃষিকাজ আর বাড়ির দরজা জানালা বন্ধ রাখা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু মিটিংয়ের সিদ্ধান্ত অমান্য করে তার পরদিনই 3 জন কর্মচারী খেতে কাজ করতে আসে। কাজ করা অবস্থায় 2 জন কর্মচারী প্রাণীটার শিকারে পরিণত হয় আর একজন আহত অবস্থায় কোনো রকমে গ্রামে ফিরে আসে। চারিদিকে এই খবর ছড়িয়ে পড়লে প্যাথোলজিস্ট আর সেইমাস কর্মচারী অ্যান মেরিকে দেখতে আসে, কিন্তু তারা এসে দেখে অ্যান মেরি জানালা দিয়ে বাইরে বের হয়ে গেছে আর বিছানায় রক্তাক্ত হাতের ছাপ বসে আছে। অর্থাৎ যাকেই প্রাণীটা কামড়ে দিচ্ছে সে আহত হলে পরবর্তীতে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। তারপর তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এসব দেখে জন বলে, গ্রামবাসীকে এভাবে নিরাপত্তা দেওয়া যাবে না, তাদের সবাইকে চার্চে নিয়ে যেতে হবে। শুধুমাত্র খাবার আনা নেওয়ার জন্য একদল সশস্ত্র পাহারাদার বের হবে, তাছাড়া অন্য কেউ বাইরে বের হতে পারবে না। এরপরেই দেখা যায় অ্যান মেরি জঙ্গলের ভেতর দিয়ে তৃষ্ণার্ত অবস্থায় ছুটোছুটি করছে। এক পর্যায়ে তার শরীর থেকে এক ধরনের মাংসল শিকড় বের হতে শুরু করে, যেমনটা এডওয়ার্ডের ক্ষেত্রে হয়েছিল। একটা পুকুরের কাছে আসলে মাংসল শিকড়গুলো তাকে পানির ভেতর টেনে নেয়। এরপরেই সে ওই হিংস্র বিভৎস প্রাণীগুলোর একটাতে পরিণত হয়। এদিকে সন্ধে নামার আগেই গ্রামবাসীরা নিজেদের ঘরবাড়ি ছেড়ে গির্জাতে আশ্রয় নিতে শুরু করেছে। সেদিন রাতে প্যাথোলজিস্ট আর সেইমাসের স্ত্রী ইজাবেলের ঘুম না আসলে তারা ডাইনিং রুমে বসে গল্প করতে থাকে। এ সময় জনকে ইজাবেল তার স্ত্রী আর মেয়ের কথা জিজ্ঞাসা করলে জন বলে, বেশ কয়েক বছর আগে জেভাডনে প্যাথোলজিস্ট হিসেবে জনের পোস্টিং হয়েছিল আর সেখানেও একই রকম বিভৎস প্রাণীর আতঙ্ক ছিল। প্রাণীটা তার পোস্টিংয়ের 3য় সপ্তাহের মাথায় 13 জন মানুষকে হত্যা করে। ওই 13 জনের ভেতর জনের স্ত্রী আর মেয়েও ছিল। মিসেস সেইমাস জিজ্ঞাসা করে প্রাণীটার পরবর্তীতে কি হয়েছিল। জন বলে তার স্ত্রী আর মেয়ের মৃত্যুর বেশ কিছুদিন পর একদল বেদুইন জেভাডনে আসে। তারা বলে অভিশাপ সম্পন্ন হয়েছে। এরপরেই ওই প্রাণী আর না ওই বেদুইনদের জেভাডনে কোনো চিহ্ন পর্যন্ত পাওয়া যায়নি। তখন মিসেস সেইমাস এই গ্রামে তার স্বামী বেদুইনদের উপর যে মর্মান্তিক অত্যাচার করেছিল সে কথা বলতে গেলে সেইমাস ইজাবেলকে থামিয়ে দেয়।
পরদিন সকালে প্যাথোলজিস্ট সে প্রাণীটাকে ধরার জন্য গ্রামের সেই ছোট ভাঙা বাড়িটার সামনে একটা ফাঁদ তৈরি করে আর ওই বাড়িটাতেই বসে অপেক্ষা করতে থাকে। ওই দিন দেখা দুঃস্বপ্ন সে আবার দেখে, আর ঘুম ভেঙে গেলে সে দেখে প্রাণীটা তার আশেপাশেই ঘোরাঘুরি করছে। প্রাণীটা তার উপর হামলা করে দিতে গেলে সে কোনো রকমে প্রাণীটাকে ওই ফাঁদে ফেলে আর তারপর একটা রাইফেল দিয়ে ফায়ার করে সেটাকে ওখানেই হত্যা করে। সেদিন রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এর মধ্যেই জন প্রাণীটার মৃতদেহ নিয়ে সেমাসের গুদাম ঘরে আসলে এই প্রথমবারের মতো প্রাণীটা সবার সামনে আসে। প্যাথোলজিস্ট একটা ছুরি দিয়ে প্রাণীটার পেট কাটলে সেখান থেকে অ্যান ম্যারি বের হয়ে আসতে থাকে। তখন প্যাথোলজিস্ট বলে, এটা অ্যান ম্যারি না, সে মারা গেছে। যদি ভালো চাও তাহলে এটাকে এখনই মুক্ত করে দাও। এ সময় অ্যান ম্যারি ভয়ঙ্করভাবে আওয়াজ করে চিল্লাতে থাকে। না চাইতেও নিজের মেয়ের মতো করে বড় করা অ্যান ম্যারিকে হত্যা করতে বাধ্য হয় তার পালক বাবা। তারপর সেখানেই প্রাণীটাকে পুড়িয়ে ফেলা হয়। সেমাসের কাছে এখন একেবারেই পরিষ্কার হয়ে গেছে যে তার ছোট ছেলে এডওয়ার্ডের সাথে কি হয়েছে, কিন্তু বাকি সবাইকে ইজাবেলকে এই কথা জানাতে নিষেধ করে সেমাস। তখন জন বলে, সেমাস সত্যি কথা বলো, ওই মাঠে যে মহিলাকে তুমি দাফন করেছো সে আসলে কে? সেমাস বলে, কোন মহিলা? আমি চিনি না। তখন জন বলে, এই গ্রামের মাটি অভিশপ্ত হয়ে গেছে। ওই মহিলার অভিশাপ আছে তোমার উপরে, আর যেটা শুরু হয়েছে এডওয়ার্ডকে দিয়ে। যে পরিবারের অন্য সদস্যদের জীবন না নেওয়া পর্যন্ত থামবে না, সে তোমার পেছনে অবশ্যই আসবে। পরদিন সকালে জন শার্লটের সাথে কথা বলে। টিমির কাছ থেকে পাওয়া বাইবেলের পৃষ্ঠার যে কয়েকটি লাইন উদ্ধৃত ছিল সেটা শার্লটকে বললে শার্লট তার ড্রয়ারের ভেতর থেকে আরেকটা ছেঁড়া পাতা বের করে, যেখানে টিমির বলা সেই 30টা মুদ্রার গল্প উল্লেখ ছিল। প্যাথোলজিস্ট সেই 30টা মুদ্রা কোথায় আছে জিজ্ঞাসা করলে শার্লট জানায় সেটা গির্জার কনফেশন রুমে রাখা আছে। এরপরেই গির্জায় যেয়ে সেই রূপার পয়সাগুলো খুঁজে বের করে জন কামারের কাছে চলে যায়। ওই দিন আনিস বাড়ির সামনে কাপড় মেলতে আসলে সে দেখে প্রাণীটা তার সামনে দাঁড়িয়ে আছে। এই প্রাণীটা আসলে এডওয়ার্ড। আনিসকে প্রাণীটা মারাত্মকভাবে কামড়ে হাত আর পেটে জখম করে দেয়। এ সময় একদল কুকুরের আওয়াজ ভেসে আসলে এডওয়ার্ড সেখান থেকে পালিয়ে যায়। বাসায় এসে প্রচণ্ড যন্ত্রণা সত্ত্বেও সে কাটা জখমগুলোতে ব্যান্ডেজ করে নেয়। এদিকে জন কামারের দোকানে অবশিষ্ট রূপার মুদ্রাগুলো দিয়ে কিছু রূপোর বুলেট তৈরি করে। সেমাস বাড়িতে আসলে আনিস যন্ত্রণা সত্ত্বেও স্বাভাবিক আচরণ করে। কাপড়ের উপর দিয়ে জখমগুলো তেমন বোঝা যায় না। নিজের উপর আক্রমণের ঘটনা আনিস একদম চেপে যায়। সেদিন রাতে সবাই ঘুমালে জন বারান্দায় বসে রাইফেল হাতে পাহারা দিতে থাকে। এদিকে আনিসের অবস্থা দ্রুত পরিবর্তন হচ্ছে। সেমাস নিজের রুমে বসে কিছু একটা লিখছিল। এ সময় বাসার ভেন্টিলেটর দিয়ে চিৎকারের আওয়াজ ভেসে আসতে থাকে। আলো হাতে করে আনিসের রুমে আসলে সদ্য সেই অভিশাপের শিকার হয়ে প্রাণীতে পরিণত হওয়া আনিস সেমাসের উপর আক্রমণ করে দেয়। তার হাত থেকে মোমবাতি পড়ে ঘরে আগুন লেগে যায়। আনিসকে কোনো রকমে হত্যা করতে পারলেও ইতিমধ্যে সেমাস আনিসের কামড়ে আহত হয়ে গেছে। তারপরেই সে দৌড়ে গুদাম ঘরের দিকে চলে যায়। জনও সেমাসের সাথে দৌড়ে গুদাম ঘরে এসে উপস্থিত হলে দেখে সেমাস নিজের উপর কেরোসিন ঢেলে একটা মশাল হাতে বসে আছে। নিজের স্ত্রী আর মেয়ের কাছে ক্ষমা চেয়ে সেমাস নিজের গায়ে আগুন ধরিয়ে দেয় আর সেখানেই মারা যায়। এদিকে বাড়ির দরজা খোলা থাকায় এবার এডওয়ার্ড তার মা আর বোনের খোঁজে ঘরের ভিতরে চলে আসে। কোনো রকমে ঘর থেকে বের হলে প্যাথোলজিস্ট তাদের গির্জার দিকে নিয়ে আসে, কারণ এটাই এখন একমাত্র নিরাপদ জায়গা। পথের মধ্যে তারা দেখে শার্লটের দাদি আর দাদা, যারা কিছুদিন আগে তাদের বাসা থেকে নিজেদের বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিল, তারা মৃত অবস্থায় পড়ে আছে। তখন ওইখানে এডওয়ার্ড চলে আসে, কিন্তু প্যাথোলজিস্টকে সুযোগ পেলেও আক্রমণ করতে ভয় পায়। তখন প্যাথোলজিস্ট বুঝতে পারে রূপোর বুলেটগুলো কাজ করছে। এরপর কোনো রকমে তারা গির্জায় চলে আসতে সক্ষম হয়। তখন গভীর রাত, সবাই ঘুমিয়ে আছে। ইজাবেল তার ছেলে এডওয়ার্ডের জন্য প্রার্থনা করতে থাকে। এ সময় ইজাবেল শুনতে পায় গির্জার বাইরে থেকে এডওয়ার্ডের কণ্ঠে কেউ তাকে ডাকছে। প্যাথোলজিস্ট আর বাকিদের বাধা সত্ত্বেও ইজাবেল গির্জার দরজা খুলে দেয়, আর সাথে সাথেই বিভৎস প্রাণীটা ঘরের ভিতর ঢুকে পড়ে।
আর যাকে সামনে পাচ্ছে তাকেই কামড়ে জখম করে দিতে থাকে। তখন ফ্ল্যাশব্যাকের সেই যৌথ বাহিনীর ক্যাপ্টেনকে দেখানো হয়। একসময় ইজাবেলের সামনে এসে দাঁড়ায় সেই প্রাণীটা, কিন্তু হঠাৎই প্রাণীটা ইজাবেলের ওপর হামলা করে দিলে বাধ্য হয়ে প্যাথোলজিস্ট একটা রূপোর বুলেট ফায়ার করে, যেটা ইজাবেলের মেরুদণ্ড ভেদ করে প্রাণীটার বুকে গিয়ে লাগে। ইজাবেল সেখানে মারা গেলেও এডওয়ার্ড বেঁচে যায়, কারণ ইজাবেলের সামনে চলে আসায় রূপোর বুলেটটা এডওয়ার্ডের গায়ে লাগলেও কোনো ক্ষতি না করে সেটা তার শরীরেই থেকে যায়। পরবর্তীতে এডওয়ার্ড আর শার্লটের দায়িত্ব নেয় প্যাথোলজিস্ট, আর এডওয়ার্ডই বড় হয়ে যৌথ বাহিনীর ক্যাপ্টেন পদ থেকে জার্মান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে, যে আহত হওয়ার পর ডিউটি মেডিকেল অফিসার ক্যাপ্টেন এডওয়ার্ডের শরীর থেকে ওই রূপোর বুলেটটা বের করে, যেটা জার্মান বাহিনীর ছিল না। 8 ফর সিলভার ছড়া আর ওই রূপোর বুলেটের রহস্য উদ্ঘাটনের মাধ্যমে মুভিটা এখানেই শেষ হয়। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না কমেন্টে। পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো মুভি অথবা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো।